মা, আমার মনে হচ্ছে আমাদের একবার মায়াপুরীকে ডাকা উচিত। সে হয়তোবা আমার বাবার খবর দিতে পারে। আমি জানি দবির মিয়াকে একটা হার দিয়েছিলাম, তাহলে কি দবির মিয়া ফিরে এসেছে আর সে আমাকে ডাকছে? যাই, তাহলে আমি পৃথিবী থেকে একবার ঘুরে আসি। হয়েছে, তাকে বিয়ে দেওয়া দরকার। তাকে বিয়ে দিয়ে দিন, হয়তো বিয়ের পর তার স্বভাবটা ঠিক হয়ে যাবে। আর নয়তো এভাবে চলতে থাকবে। রাজকন্যা তার দাসীদের সাথে বাগানে ঘুরছিল। হঠাৎ সে দেখতে পেল বাগানে অনেক সুন্দর কিছু ফল হয়েছে। দাসী, ফলটা অনেক সুন্দর পেকেছে। আমি চাই তুমি এই ফলটা এক্ষুনি পেড়ে আমার হাতে দাও। রাজকন্যা, আমি এক্ষুনি আপনার জন্য এই ফলটা পাড়ার ব্যবস্থা করছি। দাসী অনেক চেষ্টা করেও সেই ফলটা নাগাল পেল না, কারণ ফলটার গাছ অনেক উঁচু ছিল। আর এদিকে রাজকন্যা অনেকক্ষণ অপেক্ষা করার পর বেশ বিরক্ত হয়ে যায়। একটা কাজও ঠিকমতো করতে পারো না, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? একটা ফল পাড়তে এতক্ষণ লাগে? রাজকন্যা, এই গাছটার উচ্চতা আমার নাগালের বাইরে, আর ফলগুলো অনেক উঁচুতে, এই জন্য একটু সময় লাগছে। আমাকে ক্ষমা করবেন। এই কথা শুনে রাজকন্যা অনেক রাগারাগি শুরু করে দেয়। এত বড় দুঃসাহস তোমার! তুমি আমাকে জ্ঞান দিবে গাছ উঁচু না নিচু? মাস শেষে রাজকোষ থেকে বেতন নেওয়ার সময় এসব অজুহাত কোথায় থাকে তোমার? রাজকন্যার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে রাজা এবং রানী চলে আসেন। কি হয়েছে মা? তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি কেন করছো? পিতা, আজকের মধ্যে এই ছোট লোক দাসীকে বিদায় করবে। একে আমি আর রাজপ্রাসাদে দেখতে চাই না। আচ্ছা মা, তুমি একটু শান্ত হও। আমি দাসীর সাথে কথা বলে দেখছি। তুমি তোমার কক্ষে চলে যাও, আমি এই ফল তোমার ঘরে পাঠিয়ে দেব। এরপর রাজকন্যা রেগে মেগে তার ঘরের দিকে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের বদমেজাজি স্বভাব দিন দিন বেড়েই চলেছে। দাসী, তোমরা চলে যাও আর আমাদের রাজবৈদ্যকে বাগানে পাঠিয়ে দাও। এরপর দাসীরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজন তার বাবার খোঁজে বের হতে চায়। সে তার মাকে বলে, মা, আমি দুদিনের মধ্যে আমার বাবার খোঁজ করব। তোমাকে টাকা জমিয়ে তোমার হাতে দিয়ে যাব। তোমার কোনো কষ্ট হবে না মা। আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা। সুজন, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তোমার বাবাকে কোথায় খুঁজতে যাবে? তোমার বাবার তো এখনো কোনো চিহ্ন পাওয়া যায়নি। যদি তাকে খুঁজে পাওয়া যেত, তাহলে আমি আমার জাদু শক্তি দিয়ে অনেক আগেই তাকে খুঁজে বের করতাম। বাবারে, তোর বাপে তো অনেক দিন যাবৎ আমাদের কাছে নাই। এখন তুইও যদি এভাবে আমাকে রেখে চলে যাস, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? কিন্তু মা, বাবা তো জীবিত আছে। এটা জানার পরও কি আমরা তাকে উদ্ধার করব না? তুমি একটু শান্ত হও সুজন, আমি তোমার আবেগের মর্যাদা করছি। কিন্তু এভাবে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দবির মিয়া আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল। আমিও তাকে হারিয়েছি। তোমার যতটা ইচ্ছা করছে, আমার ঠিক ততটাই তাকে দেখতে ইচ্ছা করছে। সে আমার অনেক উপকার করেছিল, কিন্তু পরবর্তীতে আমি তার কোনো উপকার করতে পারিনি। আমি ভেবেছিলাম সে হয়তো এই হার নিয়ে আমাকে কখনো ডাকবে আর আমি তার কোনো উপকারে আসতে পারবো। কিন্তু তোমার বাবা এতটাই আত্মমর্যাদাশীল লোক ছিলেন, সে কখনোই উপকারের বদলে আমার কাছ থেকে সাহায্যের আশা করেনি। মায়াপুরী এবং সুজনের মায়ের কথা শুনে সুজন একটু শান্ত হয়ে বসে। মা, তাহলে আপনারাই বলেন, এখন আমি কি করতে পারি? তুমি এখন এখানেই থাকো।
আর তোমার মায়ের দেখাশোনা করো। আমি পরিলোকে গিয়ে আমার গুরুর সাহায্য নিব তোমার বাবাকে খোঁজার জন্য। আর আমি তার কোনো সন্ধান পেলে আবার পৃথিবীতে ফিরে আসব। আর এছাড়া তোমাদের যদি কোনো কিছু দরকার হয়, এই জাদুর হাতটা নিয়ে আমাকে ডাকলে আমি চলে আসব। এখন আমি চললাম। আর এদিকে কালো অন্ধকার সেই রাজপ্রাসাদে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে দবির মিয়া। আর তার পাশে একজন সমানে মন্ত্র জপ করে যাচ্ছিল। গুরুদেব, আপনি এই লোকটার উপর কি মন্ত্র জপ করছেন? আর এই মন্ত্রের কি বিশেষত্ব? এ কোনো সাধারণ মন্ত্র নয়, এ হচ্ছে মহাবশীকরণ মন্ত্র। অনেক সাধনার পর আমি এই মন্ত্র শক্তি পেয়েছি। আর এই মন্ত্র এমন কারো উপর প্রতিষ্ঠিত করতে হবে যার মনে বিন্দু মাত্র লোভ নেই, যার কোনো সাংসারিক স্মৃতি নেই। আর অবশেষে সেই মানুষটাকে আমি পেয়েছি। আর এখন আমার মহা শক্তিশালী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। শুধু রূপনগর রাজ্য নয়, এবার পুরো পৃথিবী আমার রাজত্ব হবে। আর অন্যদিকে রাজপুত্র রাজা রানীর সাথে দেখা করতে আসে। রাজার চিন্তিত মুখ দেখে রাজপুত্র মহারাজকে জিজ্ঞেস করে, মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ, তোমাকে সেটা বলার জন্য ডেকেছি। আর তুমি বলেছিলে আমি যেন রাজকন্যাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তুমি কি অন্যান্য রাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি ইতিমধ্যে কয়েকটা রাজ্যে খবর পাঠিয়েছি। কালকে থেকে অন্যান্য রাজ্যের রাজপুত্ররা রাজকন্যার সাথে দেখা করতে আসবেন। আপনি রাজকন্যাকে এই সম্পর্কে জানিয়ে দিন। রানী, সব তো শুনলে রাজপুত্রের কথা। আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি রাজকন্যাকে কোনো সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে। ঠিক আছে রাজা মশাই, আমি রাজকন্যাকে এ বিষয়ে জানিয়ে দিচ্ছি, যেন সে রাজকুমারদের সাথে দেখা করার জন্য তৈরি থাকে। এরপর রানী রাজকন্যার সাথে দেখা করতে চলে যায়। মা, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? তোমাকে কাঁদতে দেখলে আমার অনেক কষ্ট হয়। বাবারে, এতদিন পর মানুষটারে দেখলাম, মনটা জানি কেমন কেমন করছে। তুমি চিন্তা করো না মা, বাবা ঠিক ফিরে আসবে। আর আমি বাবাকে খুঁজে বের করবই। আর আমরা আগের মতো হাসি খুশি ভাবে থাকবো। আর এদিকে রানী রাজকন্যার ঘরে গিয়ে বলেন, আমার লক্ষ্মী মা কি করছে? তার রাগ কম হয়েছে কি? হ্যাঁ মা, ছিপাই এসে ফলগুলো দিয়ে গেল, খুব মিষ্টি খেতে। আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। তোমার বাবা আমাকে পাঠিয়েছেন। দেখো মা, যদি আরেকবার ওই দাসীকে সুযোগ দেবার কথা বলো আর চাকরি থেকে বের করে না দেওয়ার কথা বলো, তাহলে আমি তোমাদের কোনো কথা শুনবো না। এটাই আমার শেষ কথা। উফ, রাগ যেন নাকে টকাতে থাকে। না মা, আমি ওই দাসীর কথা বলতে আসিনি। আমি এসেছি অন্য কোনো কথা বলতে। তাহলে ঠিক আছে, বলো কি বলবে। তোমার বাবা আর আমি চাইছিলাম তুমি কাল থেকে রাজকুমারদের সাথে দেখা করো। তারা তোমাকে বিয়ে করার জন্য আসবে। যাকে তোমার পছন্দ হবে তার সাথেই তোমার বিয়ে হবে। আচ্ছা, এই কথা, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবার থেকে দ্বিগুণ বড় রাজ্য তার থাকতে হবে, আর আমার সব কথা তার শুনতে হবে। এমন রাজপুত্র পেলে আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই মা। ঠিক আছে, তোমার বাবাকে এই খবর আমি জানিয়ে আসছি। তিনি অধীর আগ্রহে এই খবর জানার জন্য বসে আছেন। রানী খুশি মনে রাজাকে রাজকন্যার সম্মতির কথা জানাতে চলে যান। কাল থেকে সুন্দর সুদর্শন রাজকুমারেরা আসবে রাজকন্যাকে দেখতে। তো বন্ধুরা, রাজকন্যার কি কোনো রাজকুমারকে পছন্দ হবে?
আর কেই বা এই তান্ত্রিক যার কাছে দবির মিয়া বন্দি? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের আগামী পর্ব।